লেখিকা মাধবী ভট্টাচার্যের এখানে আকাশ নীল। এই দিদি, তোকে বাবা ডাকছে। আমার বোন অঙ্কিতা আমাকে ডেকে দিয়েই আবার টিভি দেখতে চলে গেল। ও এবার ক্লাস 10-এ উঠেছে। ভারী চঞ্চল, পড়াশোনা করতেই চায় না। সারাদিন টিভি দেখে, নয় মোবাইলে খুটখুট করে কাটিয়ে দেয়। কিন্তু যথেষ্ট মেধাবী, কবে যে বুদ্ধি হবে বোকাটার। আমি দোতলায় নিজের পড়ার ঘরে বসে পড়াশোনা করছিলাম। একটা হাসপাতালে ইন্টার্নশিপ করছি, এবার এমএস করব। এই পরীক্ষার প্রস্তুতি নিতেই পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু এখন বাবা ডাকলো কেন? কোনো বিশেষ দরকার? বাবা তো জানে যে এখন আমার পড়ার সময়, আর এই সময় বাবা চায় না আমায় কেউ বিরক্ত করুক। তবে আজ বাবা নিজেই আমাকে ডাকছে এই অসময়ে। বই বন্ধ করে রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। দেখি আমাদের ড্রয়িং রুমে একজোড়া বয়স্ক নারী ও পুরুষ বসে আছেন। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। তাদের পোশাক পরিচ্ছদ, চেহারা সবই তাদের নিম্নবিত্ত অবস্থার পরিচয় বহন করছে। তাদের দেখছি মা বিশাল খাতির করে চা জলখাবার খেতে দিয়েছে। কারা এরা? আমাকে দেখেই সেই দম্পতির দুজোড়া চোখ আমার ওপরেই স্থির। কি যে ছিল তাদের চোখে! আমার অস্বস্তি হতে লাগলো। এভাবে তাকিয়ে আছে কেন এরা? পুরুষ লোকটি বলল, কেমন আছো চিত্রা মা? ভালো আছি, অস্বস্তির সঙ্গে উত্তর দিলাম আমি। বুঝতে পারছি না এরা কারা। বাবা তো দেখি কিছুই বলছে না, কেমন অন্যমনস্ক গম্ভীর মুখে বসে আছে। আমার কেমন ভয় হতে লাগলো। এবার মহিলাটি বললেন, তোমার ডাক্তারি কেমন চলছে? এখন আরো বড় ডাক্তার হওয়ার জন্য নাকি পড়াশোনা করছো? হ্যাঁ। আমার অবাক লাগছিল, এদের আমাকে নিয়ে এত কৌতূহল কিসের? আর মা বাবাই বা কেন চুপ করে থেকে ওদের প্রশ্রয় দিচ্ছে? ওদের তো আমি জন্মেও দেখিনি। পুরুষ লোকটা পান খাওয়া দাঁত বের করে হাসলো। অনেক বড় হও মা, মা বাবার মুখ উজ্জ্বল করো। তারপর লোকটা বাবার দিকে তাকিয়ে বলল, এখন তাহলে আসি কর্তা। আমরা যা বললাম সেটা নিয়ে ভেবে দেখবেন। আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি। ওরা চলে গেছে। মা আর বাবার মুখে মনে হয় কেউ এক পোঁচ কালি লাগিয়ে দিয়েছে। এত কালো মুখ করে বসে থাকার কি হলো? কিছু যে একটা গুরুতর হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কি সেটা? আমি এবার মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাদের এত মন খারাপ কেন? কারা ওরা? কি চায়? কিচ্ছু হয়নি, তুমি যাও, পড়ো গিয়ে। কি কিছু হয়নি? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে স্বয়ং যমরাজ এসে দেখা দিয়েছিলেন। বলো কি হয়েছে? আহ চিত্রা, খুব বাড়াবাড়ি করছো তুমি। যাও নিজের ঘরে। চেঁচিয়ে উঠলেন বাবা। আমি অবাক হয়ে গেলাম। মা আর বাবা এমন করছে কেন? কি লুকোতে চাইছে ওরা? আমি আর কিছু না বলে নিজের ঘরে গিয়ে পড়ায় মন দিলাম। কিন্তু ব্যাপারটা আমার মধ্যে খচখচ করতেই থাকলো। আমার বাবা নামকরা গাইনোকোলজিস্ট, মা কলেজের অধ্যাপিকা। পাড়ায় সম্ভ্রান্ত পরিবার হিসেবে আমাদের সবাই যথেষ্ট সম্মান করে। এর মধ্যে এই দুজন মানুষের আবির্ভাব কোথা থেকে হলো? আর মা বাবা কেন ওদের ব্যাপারে কিছুই স্পষ্ট করে বলছে না? কিছুই বুঝতে পারছি না আমি। ওরা এসে চলে যাওয়ার পর থেকে মা আর বাবার অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি আমি। সারাক্ষণ চুপচাপ অন্যমনস্ক হয়ে থাকে। আমাদের বাড়িটা আগের মতো হাসি মজায় ভরে থাকে না। সারাক্ষণ যেন থমথম করে। অজানা আশঙ্কায় আমার বুক কাঁপে। আজ হাসপাতাল থেকে ফিরে এসে দেখি বোন একলা বসে টিভি দেখছে। মা কোথায় জিজ্ঞেস করতে বলল শুয়ে আছে। বাবা এখনো ফেরেনি। মায়ের কি হলো? এই অবেলায় শুয়ে আছে? আমি মায়ের শোবার ঘরে ঢুকলাম। দেখি মা ঘর অন্ধকার করে শুয়ে আছে। আমি গিয়ে মায়ের কপালে হাত রাখলাম। জ্বর টর আসেনি তো? মা বোধহয় আমি ঢুকেছি টেরই পাইনি, তাই চমকে উঠে বসলো। আর আমি আবছা অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম মায়ের গালে জলের ধারা। মনটা কেমন করে উঠলো আমার। মাকে জড়িয়ে ধরলাম আমি। মা গো, ও মা, কি হয়েছে মা? বলো, আমায় বলো। ওই ওরা আসার পর থেকে দেখছি তোমার আর বাবার এই অবস্থা। সারাক্ষণ মন খারাপ করে থাকো। কি যে চিন্তা করতে থাকো তা তোমরাই জানো। কিন্তু আমার যে বড় ভয় করছে। কিছু না, কিছু না। কেন ভয় পাচ্ছিস পাগলি? আমরা আছি তো। মায়ের এই অদ্ভুত উত্তরের কোনো মানে খুঁজে পেলাম না আমি।
মা আমায় বলল, খিদে পেয়েছে না তোর? আমি চাউমিন বানিয়ে রেখেছি, দেখ, খেয়ে নে মা। আমি খাবো, কিন্তু তার আগে তুমি বলো কি হয়েছে। বলছি তো কিছু না, বলেই মা উঠে রান্নাঘরে চলে গেল। আমি বুঝলাম আমাকে এড়াতেই মা এখন রান্নাঘরে গেল। অস্বস্তি বুকে নিয়ে আমি বোনের পাশে গিয়ে বসলাম। ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রে বনু, মার বাবার কি হয়েছে বলতো? কই, কি হয়েছে? এই যে সারাক্ষণ অন্যমনস্ক থাকে, দেখিসনি? কোথায় অন্যমনস্ক থাকে? উফ, এই পাগলিকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে। টিভির থেকে অন্যদিকে মুখ ফেরালে তবে তো ও দেখবে। মা চাউমিন নিয়ে এলো। আমি খেতে শুরু করলাম। সত্যি খুব খিদে পেয়েছিল। বনু লুব্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি ওকে বললাম, খাবি বনু? খা না, মা অনেক দিয়েছে তো। বলতে সে খুব খুশি হয়ে খাওয়া শুরু করলো। আমি তাকিয়েছিলাম ওর দিকে। কত ছোট বোন আমার, আমার থেকে 8 বছরের ছোট। দিদির বড্ড ন্যাওটা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আদর করে। এ কি অছি, তুমি দিদিটা খাচ্ছ কেন? তোমাকে দিইনি আমি। মা চেঁচিয়ে উঠল। বোন ভয় পেয়ে গেল। আমি বললাম, খাক না মা, আমিও খাচ্ছি তো। না, তুই খা তো। সারাদিন ধরে এত কাজ, পেট ভরে না খেলে শরীর চলবে কেন? অচি, হ্যাংলা কোথাকার। শুধু দিদিরটার দিকে নজর, তাই না? দিদিকে পেট ভরে খেতেও দিবি না? আমি তো অবাক। বনু তো বরাবর এমন করে। মা তো হাসি ওর কাণ্ড দেখে। কিন্তু আজ কেন মা আমাকে এমন স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে? কি হয়েছে মায়ের? আজ ছুটির দিন, ঘরে বসে পড়ছি। হঠাৎ বনু হাঁপাতে হাঁপাতে এসে বলল, এই দিদি, দেখ গিয়ে, একটা লোক বাবার সাথে ঝগড়া করছে। কোথায়? ওই গেটের বাইরে, রাস্তায়। আমি দৌড়ে গেলাম। দেখি মা ভয়ে গেটের ভেতরে দাঁড়িয়ে আছে, আর বাবা গেটের বাইরে দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে তর্ক করছে। পাড়ার কিছু মানুষ দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এ তো সেদিনের ওই লোকটা, যারা আসার পর থেকে আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে। লোকটা বলছে, আজ বাড়িতে ঢুকতে দিলেন না তো, কিন্তু কতদিন আটকে রাখবেন? আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে যাবই। অধিকার দেখাতে এসেছো? তখন মনে ছিল না, এখন এসেছো অধিকার ফলাতে? দূর হও, কখনো এখানে আসবে না। আসবো না মানে? আসতে তো হবেই। দরকার পড়লে পুলিশের কাছে যাব, পারবেন আটকাতে? আমি তাড়াতাড়ি লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, কে আপনি? কি চাই আপনার? এভাবে আমার বাবার সাথে কথা বলছেন কেন? আমাকে দেখে লোকটার গলা একটু নরম হলো। বলল, আমি কে, কেন এসেছি, এসব তোমার বাবা ভদ্রলোককে জিজ্ঞেস করো। তবে আমিও দেখে নেব কতদিন তিনি আমাদের প্রাপ্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করেন। বলে লোকটা চলে গেল হনহন করে। আমি বাবাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢোকালাম। তারপর গেটটা বন্ধ করে দিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, বলো আমায়। বাবা চুপ। কি হলো বাবা, কথা বলছো না কেন? হঠাৎ বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। চিত্রা মা, আর বোধহয় তোকে ধরে রাখতে পারলাম না। ওই ওরা তোকে নিয়ে যাবে, নিয়ে যাবে তোকে। আমি হতভম্ব। বাবা এসব কি বলছে? মাও কাঁদছে দেখতে পাচ্ছি। বনু ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বেচারিও কিছুই বুঝতে পারছে না নিশ্চয়ই। আমি মার বাবাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালাম। তারপর বললাম, এবার ঠান্ডা মাথায় আমায় বলো, ব্যাপার কি? মা আর বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কেমন একটা চোখে আমার দিকে তাকিয়ে মা বলল, চিত্রা মা, একটা কথা তোমার থেকে আমরা গোপন করে এসেছি বরাবর। মানে বলার প্রয়োজন মনে করিনি, হয়তো বলতাম আরো পরে। বলো, কি বলবে? আমার বুক কাঁপছে। আবার কিছুক্ষণ চুপ করে থেকে মা বলল, আগে তুই কথা দে, আমাদের ভুল বুঝবি না, আমাদের ছেড়ে যাবি না। উফ, কি বলছো মা? তাড়াতাড়ি বলো, কি বলবে? অধৈর্য হয়ে বললাম আমি। কিছুটা নিরুপায় ভঙ্গিতে মা বলে উঠল, তোকে আমরা জন্ম দিইনি, দত্তক নিয়েছিলাম। বিয়ের 5 বছর বাদেও আমরা নিঃসন্তান ছিলাম। তখন আমরা অন্য জায়গায় থাকতাম। সেখানে এক গরিব ফ্যামিলি ছিল। তারা একদিন তোকে নিয়ে আমাদের বাড়িতে এলো। তুই তখন 2 বছরের। তারা বলল যে তাদের খুবই দরিদ্র অবস্থা। তোর বড় আরো 2টি ছেলে আছে তাদের। 3 সন্তানকে মানুষ করার ক্ষমতা নেই তাদের। একটা মেয়েকে বড় করে তার বিয়ে দেবার ক্ষমতাও নেই তাদের। তাই তোকে তারা আমাদের কাছে বিক্রি করতে চায়। যদি আমরা রাজি থাকি, তাতে কিছু টাকা তাদের হাতে আসবে, আমরাও সন্তান পাবো। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর কি হলো মা? আর কি, তোমাকে দত্তক নিলাম আমরা।
তাদের চাহিদা মতো টাকাও দিয়ে দিলাম। তোমাকে পেয়ে আমরা তখন কি খুশি। কিছুদিন পর এখানে বাড়ি করে চলে আসি আমরা। আর কি আশ্চর্য, তোমাকে দত্তক নেবার 6 বছর পর অঙ্কিতা এলো তোমার মায়ের গর্ভে। তোমাদের দুজনকে নিয়ে তখন আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মা বাবা। আমার গাল বেয়ে কখন জলের ধারা নামছে আমি টেরই পাইনি। আমার নিজের মা বাবা শুধু পয়সার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। আমাকে মানুষ করার ক্ষমতা নাকি তাদের ছিল না। কি হতো, তারা যা খেত আমিও তাই খেতাম, তারা যেখানে থাকতো আমিও সেখানেই থাকতাম। কি হতো তবে? কেন তারা আমাকে বিক্রি করে দিল? কিসের মা বাবা ওরা? আমার কান্না দেখে মা আর বাবা আমাকে জড়িয়ে ধরলো। কেন কাঁদছিস তুই? তুই আমাদের মেয়ে, আমরাই তোর মা বাবা। এখন ওরা তোকে আবার ফেরোতে চাইছে, হুমকি দিচ্ছে, কিন্তু আমরা তোকে যেতে দেব না। এতদিন কেন বলনি আমায়? কেন লুকিয়েছিলে? কি ভেবেছিলে ওরা আমার মা বাবা এটা জানলেই আমি ওদের সঙ্গে চলে যেতাম? কখনোই যেতাম না। ওরা কিসের মা বাবা যারা শুধু টাকার জন্য বাচ্চা বিক্রি করে দিয়েছিল, আর এখন অধিকার ফলাতে এসেছে কারণ আমি ডাক্তার হয়েছি, রোজগার করছি। ওরা আমাকে নয়, আমার টাকাকে চায়। ঘেন্না করি আমি ওদের, ঘেন্না করি। আমাদের ওপরে তো রাগ নেই তো মা? ডুকরে উঠল মা। তোমাদের ওপরে রাগ করব কেন মা? তোমরা না থাকলে আমি কোথায় ভেসে যেতাম? আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে তো শুধু তোমাদের জন্যই। কখনো আমি বুঝিনি যে বনু তোমাদের নিজের মেয়ে আর আমি অন্য কারো মেয়ে। কোনো তফাৎ রাখোনি তোমরা। তোমরাই তো আমার মা বাবা। ওরা কারা? ওদের চিনি না আমি। মাকে জড়িয়ে ধরলাম আমি। বনু বড় বড় চোখ করে তাকিয়েছিল। লোকটা আবার এসেছে। আমি লোকটাকে নিজে এনে ঘরে বসিয়েছি। লোকটার মুখ খুব খুশি খুশি, ভাবছে এবার মেয়ে বোধ হয় তাদের হলো। আমি লোকটাকে বললাম, কি চাই আপনাদের? আমার রুক্ষ গলার সুরে লোকটা বোধ হয় একটু ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, কিসের বাবা? লজ্জা লাগে না আপনাদের? লজ্জা নেই? যে মেয়েকে একদিন শুধু টাকার জন্য বিক্রি করে দিয়েছিলেন, আজ সেই মেয়ে ডাক্তার হয়েছে বলে অধিকার ফলাতে এসেছেন, রোজগারের টাকায় ভাগ বসাবার জন্য। এতদিন কোথায় ছিলেন আপনারা? একদিনও তো আপনাদের দেখিনি আমি। লোকটা চুপ, মাথা নিচু। আমি আবার বললাম, টাকাটা তো লোভ আপনার? টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়ে আবার টাকার জন্যই আমাকে ফিরে পেতে চাইছেন? কিন্তু আপনারা কখনো আমাকে পাবেন না। আমি আপনাদের মুখ দেখতে চাই না। আর কখনো এদিকে আপনাদের দেখতে পেলে কিন্তু আমি পুলিশে খবর দেব আর সব সত্যি বলে দেব। লোকটা মুখ তুলে একবার করুণ চোখে আমার দিকে তাকালো, তারপর চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। না, আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং এক অদ্ভুত আনন্দ হচ্ছে, জয়ের আনন্দ, অন্যায়ের সঙ্গে আপোষ না করার আনন্দ। আমি পেরেছি। বাইরের ঝকঝকে নীল আকাশটা বলে দিচ্ছে এতদিনে মেঘের কালো ছায়া সরে গিয়ে ঝলমলে দিন উকি দিয়েছে। এখানে এখন আকাশ নীল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।